মেঘকুঞ্জের ইলশিগুড়ি সিজন 2 লেখনীতে নিশামন পর্ব নাম্বার 16, 17, 18। চারিদিকে স্নিগ্ধ শীতল বাতাস বইছে, যা এক নিমেষে অশান্ত মনকে শান্ত করে দিতে সক্ষম। এমন একটা মনোরম পরিবেশ যে কেউ থাকতে চাইবে। আশিকাও তার বিপরীত নয়, সুযোগ পেলেই ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে। তাহিদ বাসায় নেই, কোথায় গেছে বলে যায়নি। আশিকার ধারণা সংসদে নয়তো পার্টি অফিসেই গেছে। বেশ অনেকটা সময় ছাদে কাটিয়ে নিচে নেমে এলো আশিকা। রুমে ঢুকতেই দেখলো বিছানার ওপর তার ফোন জল জল করছে। আসলে জানালা থেকে খোলা থাকায় ফোনের গ্লাসের ওপর আলো এসে পড়েছে। আশিকা অবাক হয়, কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ছুটতে গিয়ে ফোন হাতে নেয়। তবে তার থেকেও বেশি অবাক হয় ফোনের নিচে একটা চিরকুট দেখে। ফোন রেখে আগে চিরকুটখানায় খুলল সে। কোনো সম্বোধন নেই, শুধু দুটো লাইন লিখে রেখে গেছে, যেখানে আপনাকে মুক্ত করে দিতে চাচ্ছি সেখানে আপনার ফোন জিম্মি করে রাখার কোনো প্রশ্নই আসে না। আশিকা লাইন দুটো বুঝতে 4-5 বার পড়তে হলো, তবে বুঝতে পারল না। কিছুটা বিব্রত বোধ করলো। কিছুটা ভাস করে রাখতে রাখতে বাইরে বেরিয়ে এলো। তাহিদ সেই পিচ্ছি বডিগার্ডকে দেখে ডাক দিল, এই রসগোল্লা, এদিকে এসো। ছেলেটা সবই লুকিয়ে লুকিয়ে একটা রসগোল্লা মুখে দিতে যাচ্ছিল। হুট করে আশিকার ডাক শুনে হাত থেকে পড়ে গেল। প্রিয় জিনিসটা নিচে পড়ে থাকতে দেখে সেদিকে একবার অসহায়ভাবে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল। থমথমে মুখে বলল, শুনুন, আমার নাম রসগোল্লা নয়। আশিকার এই পিচ্চিটার গোমরা মুখখানা ভীষণ পছন্দ। বয়সে ছোট হলে সে কি হবে, এটা বোধহয় নেতা সাহেবের থেকেও বেশি গম্ভীর। হাত দুটো ভাঁজ করে শুধালো, তবে এর নাম কি তোমার? রসগোল্লা বলে নিজেই থতমত খেয়ে গেল। এই কয়েকদিন এই নাম শুনতে শুনতে বেচারা নিজের নামটাই ভুলে গেছে। মুখখানা বাংলার পাশ বানিয়ে চুপ হয়ে গেল। আশিকা এবার জোরে জোরে হাসতে শুরু করলো। মিনিট দুয়েক পরে হাসি থামিয়ে চিরকুট তার হাতে দিয়ে পড়তে বলল, এটা কি নেতা সাহেবের লেখা? ভাইয়ের লেখা। আশিকা চোখ মুখ কুঁচকে টোন মেরে বলল, চেহারা তো মাশাল্লাহ, হাতের লেখা কেন আস্তাগফিরুল্লাহ? পিচ্ছিটা চোখের মনি দুটো এদিক ওদিক ঘুরিয়ে ফিসফিসিয়ে বলল, শুনুন, ভাইয়ের লেখাটা একটু খারাপ, কিন্তু মনটা ভীষণ ভালো। আশিকা মুখ ভেঙচি দিল, মুখে আর কিছু বলল না। আপাতত তার জন্য কাজ আছে। রুমে গিয়ে দরজা লাগিয়ে কারো নাম্বারে কল দিল। অনুভবের মন কিছুতেই শান্ত হচ্ছে না। আজ 3 দিন যাবৎ মেয়েটা বাড়িতে নেই, ফোনও বন্ধ। বাংলাদেশে এখনও এমন জায়গা আছে যে 3 দিন যাবৎ তাকে একটা কলও করতে পারেনি আশিকা। বিষয়টা সে মানতেই পারছে না। তাছাড়া হুটহাট কাউকে কিছু না জানিয়ে বান্ধবীর বিয়ে খেতে যাওয়ার মেয়ে তো আশিকা নয়। একথা সে মনে প্রাণে বিশ্বাস করে। আর আরশি যে মিথ্যা বলছে একথা সে তখনই বুঝে ফেলেছে। কারণ ছোট থেকে আশিকার আর আরশির মিথ্যা বলার সময় কেউ তার চোখের দিকে তাকাতে পারে না। ভাবতেই নিঃশব্দে হাসল, না, কিছু একটা করা উচিত। ইচ্ছার পাশ থেকে নিঃশব্দে উঠে পড়ল। শব্দহীনভাবে রুম ত্যাগ করে আরশির রুমের দিকে হাঁটা ধরল। মেয়ে দরজায় নখ দেওয়ার জন্য হাত বাড়তেই ফোন বেজে উঠল। নাক না করে আগে এক সাইডে গিয়ে দাঁড়ালো। পাঞ্জাবের পকেট থেকে ফোন বের করতেই ছোট্ট নামটা জলজল করে উঠল। নামটা আশিকা নিজেই সেভ করে দিয়েছে। তার নাম ছোট দিয়ে আর আরশির বড় দিয়ে। অনুভব ঝটপট ফোনটা রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম বড় বাবা, কেমন আছো? অনুভব ভেবেছিল একটু গম্ভীর হবে, দুটো কথা শোনাবে, কিন্তু তা আর হলো কই। বড়োয়া ডাক শুনে গলে জল শান্ত সুরে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, এই তো আসি। 3 দিন পর আমার কথা মনে পড়লো তাহলে? আশিকা ঠোঁট চেপে হাসে। এই মানুষটাকে সে আবিরের মতোই ভালোবাসে। তাকে একদিন না দেখলেই এই মানুষটা কেমন পাগল পাগল হয়ে যায়। অথচ আজ 3 দিন যাবৎ বাড়ি নেই, সে একটু বেশি স্বার্থপর হয়ে যাচ্ছে।
ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে ভুলে গেলে তো নতুন করে মনে করার প্রশ্নই উঠবে বড় বাবা। তোমাকে আমি কখনো ভুলিই না। তুমি কোথায় আছো ছোট মামুনি? আশিকা মৃদু হাসে, বলে, তোমায় আমি মিথ্যা বলবো না বড় বাবা, আমি একটা জরুরি কাজে এসেছি, তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। বাসায় ফিরবে কবে? একটু দেরি হবে। তুমি কোনো বিয়ে বাড়িতে যাওনি তাই না বড় বাবা? তোমার আবার ভোটে দাঁড়ানো উচিত। মজা করছো না? সত্যি বলছি, জলদি ফিরে এসো। ঠিক আছে, নিজের খেয়াল রাখিও। তুমিও কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তুমি দোয়া করিও যেন কোনো সমস্যা না হয়। ফি আমিনিল্লাহ। দুজনেই কিছুক্ষণ নীরব রইল। অতঃপর আশিকা বলল, বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। রায়ান আর আশির বিয়েতে আমি তোমার উপস্থিতি আশা করেছিলাম, এখন ছিলাম না তাতে কি, ধুমধাম করে যখন অনুষ্ঠান করবে তখন তো থাকবো। অনুভব মনের কৌতূহল লুকিয়ে রাখতে পারল না, সরাসরি জানতে চাইল, তোমার এখনকার লোকেশন কোথায়? আজকে মনে মনে হাসে, বুদ্ধিতে এই মানুষটা 100তে 100। কথা কাটাতে চাইলো, প্রসঙ্গ পাল্টে বলল, না, এবার বাড়ি ফিরে তোমায় সত্যি ভোটে দাঁড় করিয়ে দিব। অনুভব দীর্ঘশ্বাস ফেলল। উত্তর পাবে না বুঝতে সময় লাগলো না। আরও কিছুক্ষণ কথা বলে আশিকা ফোন কেটে দিল। অনুভব আর আরশির রুমে ঢুকলো না, দরজার বাইরে থেকে আবার নিজের রুমের দিকে হাঁটা ধরল। তাহিদ সেদিন আর ফিরল না। ফিরল পরের দিন বিকেলে। দুদিন ধরে বাজার পরিদর্শনের দায়িত্ব পালন করছে। যে পরিমাণ দাম বেড়েছে সবজির বলার বাইরে। মনে মনে বিরক্ত হলেও মুখে সেই চিরচেনা হাসি ঠিকই ছিল। বেশি দাম ধরা সবজির দোকানগুলোতে জরিমানা ধার্য করতে এসেছে। এতে সাধারণ জনগণ বেশ বাহবা দিচ্ছে। সারাদিন কাজ শেষ করে আবার এখানেই ফিরল। দরজা খোলাই ছিল, বিনা শব্দে ভেতরে ঢুকলো। কারো কথার আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেল। এই কয়েকদিনে রসগোল্লার সাথে টুকটাক মিল হয়েছে আশিকার। প্রথম তাকে ইগনোর করলে এখন আর করে না। আসলে পিচ্ছিটা নিজেও স্বাধীন একা একা থাকতে থাকতে বিরক্ত। তারও একজন মানুষের ভীষণ প্রয়োজন ছিল। দুজন এখন বসে পাঞ্জা লড়তে, কেউ হাল ছাড়ছে না, দুজনেই প্রাণপণে লড়ে যাচ্ছে। তাহিদ এমন কাণ্ড দেখে গলা খাঁকড়ি দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, কি হচ্ছে এখানে? হুট করেই কথা বলার দুজনে বেশ চমকে উঠল। আশিকা হালকা রাগ দেখিয়ে বলল, এভাবে হুট করে কেউ কথা বলে? আমি বলি, একরোখা উত্তর তার। আশিকা প্রসঙ্গ পাল্টে বলল, নেতা সাহেব আসুন, আপনার সাথে একটু পাঞ্জা লড়ি। পিচ্ছি ইশারা করে তাকে নিষেধ করলো, কিন্তু আশিকা সেদিকে পাত্তা না দিয়ে আশা নিয়ে তাকিয়ে রইল। তাই থমথমে গলায় বলল, আমি মেয়েদের হাত ধরতে ইন্টারেস্ট নই। আশিকা নাকমুখ কুঁচকে ফেললো। মনে মনে কিছু একটা ভেবে জনকণ্ঠে বলল, তো কি ছেলেদের হাত ধরতে ইন্টারেস্ট? সি নেতা সাহেব, সি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার যে অন্য সমস্যা আছে আগে তো জানতাম না। আমার কপালটা বুঝি এক্ষুনি পড়লো। না, কালকেই আপনাকে নিয়ে ডক্টরের কাছে যাব। তাহিদ অপমানিত বোধ করলো। আর কিছু বলার পূর্বেই অগ্নি দৃষ্টিতে তাকিয়ে দিল এক রাম ধমক। দুপায়ে এগিয়ে আসতেই দুজনে এক দৌড়ে উধাও। তাহিদ উঠেছি ভোরবেলা, দ্রুত বের হবে আজ। ফ্রেশ হয়ে যেই না বের হতে যাবে, বৃষ্টি এলো ঝুমঝামিয়ে। সদর দরজা থেকে সখানেক গালি দিতে দিতে আবার রুমে এসে বসলো। সময় অপচয় করতে কিছু নিষিদ্ধ বই বের করে টেবিলে বসলো। নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই তার ঝোঁক বেশি। ঘণ্টা দুয়েক বইয়ের পেছনে সময় দিয়ে উঠে দাঁড়ালো। জানালা দিয়ে একবার উঁকি মারল। না, বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এই বৃষ্টি বোধহয় আজ আর থামবে না। ফোন বের করে কাকে জানি কল করে জানিয়ে দিল আজকে মিটিংটা ক্যান্সেল করে দিতে। আবার গিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু না, ঘুম আর এলো না। যেখানে রাতের ঘুম আসে না সেখানে দিনের বেলা ঘুম বোধহয় এক প্রকার বিলাসিতা। লম্বা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আজকে রান্নাঘরে বেশ জোরে জোরে শব্দ করছিল। সেই শব্দে তাহিদ বেরিয়ে আসলো। তাকে আসতে দেখে মনে মনে হাসলো। শব্দের গতিটা আরেকটু বাড়িয়ে দিল। তাহিদ এমন শব্দে বিরক্ত হচ্ছিল। থমথমে গলায় বলে উঠল, সমস্যা কি? এত জোরে জোরে জিনিসপত্র রাখার কারণ?
আশিকা ডোন্ট কেয়ার ভাব নিয়ে উত্তর করলো, আমার মর্জি, আমি রাখছি। একে তো আজকে মিটিংয়ে যেতে পারিনি, দুয়ে সকাল সকাল আশিকার এসব আজাইরা আলাপের ভীষণ রেগে গেল তাহিদ। গলা উঁচু করে গম্ভীর সুরে বলল, জিনিসপত্রগুলো আমার, আবার বাড়িটাও তোমার বাপ চাচার নয়। তাহিদ ভাবলো আশিকা বোধহয় অপমানিত বোধ করবে, কিন্তু না, তার কথায় সে চোখে চোখ মিলে মুচকি হেসে বলল, সবই ঠিক আছে, কিন্তু আপনিই তো আমার নেতা সাহেব। বলে আশিকা ধমক খাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু রেগে সে কিছু বলার আগেই হুট করে কেউ এসে সিটি বাজিয়ে উঠল। তাহিদ সাথে সাথে পাশ ফিরে একটা ধমক দিয়ে বলল, শান, এসব কি? শান ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো, মাথা নিচু করে চুপ করেই রইল। আজ প্রথম বোধহয় রসগোল্লার নাম জানলো আশিকা। তাহিদ আবার এক ধমক দেওয়ার আগেই ফোন বেজে উঠল, আর কিছু না বলে প্রস্থান করলো। আশিকা ছুটে গেল, গিয়ে তাড়াহুড়ো করে গাল টেনে ধরে একদমে বলল, ওহো, আপনার নাম তাহলে শান বাবু। শান আজকে আর রাখলো না, স্বল্প হেসে বলল, রওশন। ভাই আদর করে শান ডাকে, তাও মাঝে মাঝে। আশিকা ঠোঁট চেপে হেসে বলল, রওশন না রসগোল্লা। শান রাগার চেষ্টা করলো, তবে পারল না। দুজনেই একসঙ্গে হেসে ফেলল। মনে মনে সে আশিকাকে ভীষণ পছন্দ করতে শুরু করেছে। তার একাকিত্ব জীবনের সঙ্গী হয়ে এসেছে আশিকা। আপনি যা বলে ডাকবেন তাই। না, আমি এখন থেকে আর রসগোল্লা বলে ডাকবো না। শান ছোট্ট ছোট করে তাকিয়ে মন খারাপ করে বলল, আপনার মুখে এই নামটাই বেশি মানায়। আশিকা হাত তুলে নিজের গালে একটা আঙুল রেখে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ডাকবো, তবে একটা শর্ত আছে। কি? আমাকে তুই করে বলতে হবে আর ভাবি ডাকতে হবে। শান দাঁত বের করে হেসে ফেলল, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি? তোমাকেও ভাইয়ের মতো আমাকে তুই করে বলতে হবে। আশিকা গাল টেনে ধরে বলে, কি রে, তুই না সুপার ফাস্ট। শান হাত দিয়ে মাথা চুলকালো, মুখে কিছু বলল না। লজ্জা পেতে দেখে আবার বলল, ছোট মিয়া, মন তাহলে অবশেষে জয় করতে পারলাম। বড় মিয়ারটা কবে পাবো রে? পেয়ে যাবে, আমি আছি না। বলেই দুজনে একসাথে হাইফাই দিল। আশিকা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই 5 দিনে পিচ্চিটার মন জয় করতে অনেক বেগ পেতে হয়েছে। সারাক্ষণ তার সাথেই লেগে থাকতে হয়েছে। পিচ্চিটা প্রকৃতপক্ষে ভীষণ দুষ্ট চঞ্চল। তা প্রথম দিনই বুঝে ফেলেছে আশিকা, কিন্তু পরিস্থিতি তাকে গম্ভীর করে রেখেছিল। যাক, শেষ ভালো যার সব ভালো তার। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ ভাজার জুড়ি মেলা ভার। আশিকা আর শান মিলে সাউন্ড বক্সে ফুল সাউন্ড দিয়ে গান চালিয়ে আজ রান্না করছে। বাড়ির কাজের লোকেরা বেশ উপভোগ করছে। তাও এসেছিল আশিকাকে বকাঝকা করতে, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে শানের হাসি মাখা মুখ আর উৎফুল্লতা দেখে কিছু না বলে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। রান্নাবান্না শেষ। খাবার পরিবেশনের পরে আশিকা শানকে নেতা সাহেবকে ডেকে আনতে বলল, কিন্তু সে গেল না, তাকেই যেতে ইশারা করলো। আশিকা দরজার টুকা দিয়ে জোরে জোরে বলল, নক নক। মিনিট 2 দাঁড় করিয়ে রাখার পরে তাহিদ এসে দরজা খুলে দিল। দিয়েই কোনো কথা ছাড়াই আবার বই নিয়ে বসলো। এমন মনে হচ্ছে গভীর মনোযোগ সহকারে বই পড়ছে। আশিকার বুঝতে অসুবিধা হলো, তাকে ইগনোর করার জন্য এই পন্থা অবলম্বন করে সেই লোক। হালকা একটু গেসে বলল, খিচুড়ি আপনি কি দিয়ে খান? তাহিদ মাথা তুলে আর চোখে ভ্রু কুঁচকে বলল, দৃষ্টিতে দৃষ্টি মেলার আগেই আবার সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, উঠে হাত দিয়ে। আশিকা বিব্রত বোধ করলো, দুহাতে কোমর গুছে বলল, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম পাঞ্জাবি দিয়ে খান। তাহিদ কিছু বলে না। আশিকা মূলত খিচুড়ির সাথে সালাদ হিসেবে কি খায় এটা জিজ্ঞেস করতে চেয়েছিল, কিন্তু এমন উত্তর শুনে আর জিজ্ঞাসা করতে মন চাইল না। চোখের সামনে আসা চুলগুলো ফু দিয়ে সরানোর চেষ্টা করতে করতে বলল, আমি খিচুড়ি রান্না করেছি, আমি খাবো না। আমি কি বলেছি খাবেন কি না? তাহিদ অপমানিত বোধ করলো। এবার সরাসরি তাকালো। এই মেয়েকে যতবার ইগনোর করতে চায় ততবারই তাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করবে। আমার রুম থেকে বেরিয়ে যাও।
আশিকা কিছু না বলে বেরিয়ে গেল। ঘন্টা দুয়েক পর তাহিদ বের হয়ে এসে কাজের লোকদের কাছে ব্রেকফাস্ট দিতে বলল। সকালবেলা সে হালকা খাবার খায়, তবে আজকে বেশ বেলা হয়ে যাওয়াতে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। পেটের মধ্যে রীতিমতো ডাকছে। কেউ এগিয়ে না আসায় সেই এগিয়ে গেল। সবাই একে অপরের দিকে মুখ চাচাই করেছে, চোখে মুখে ভয় সব স্পষ্ট। একজন আরেকটু পিছিয়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে ছোট্ট ছোট্ট করে বলল, ছাড়, আজকে খিচুড়ি রান্না হয়েছে। তো আর কিছু রান্না হয়নি কেন? ম্যাম নিষেধ করেছিল। সবাই ভেবেছিল এই বলছে ধমকে উঠবে তাহিদ, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে বলে, আচ্ছা তাই দাও। দরজার আড়াল থেকে লুকিয়ে শান আর আশিকা আবার হাই ফাই দিল। দেখেও না দেখার ভান ধরে খেতে বসলো। 26শে অক্টোবর। এই দিনটা তাহিদ নিজেকে ঘরবন্দি করে রাখে। কেন রাখে, কী কারণ, কী সমাচার, এই বিষয়ে সবারই অজানা। আজকে বেশ কয়েকবার রুমের দরজায় গিয়ে টুকা দিয়েছে, কিন্তু না, ভেতর থেকে কোনো রেসপন্স আসেনি। সারাদিন আর তাহিদের কোনো দেখা মিলল না। মিলল রাত 11:30টার দিকে। শান ঘুমিয়ে গেছে। একা একা রুমে ভালো লাগছিল না। ছাদে এসেছিল একটু সময় কাটাতে। বাড়ির চারপাশে পানি, সাথে মৃদু শান্ত পরিবেশ, সাথে স্নিগ্ধ শীতল বাতাস। মাথার ওপরও পানি, নিচে ডাবল ছাদের বাহার। আহা, সে কি মনোরম দৃশ্য! এখান থেকে চলে গেলে এই দৃশ্যগুলো সে ভীষণ মিস করবে। এসব ভাবতে ভাবতে ছাদে এলো, কিন্তু না, আজ বৃষ্টি হতেই চারপাশ বেশ অন্ধকার। আগে গিয়ে লাইট অন করলো। হুট করে কেউ বলে উঠলো, এত রাতে ছাদে এসেছো কেন? পুরুষালী এই গম্ভীর কণ্ঠে যে কার বুঝতে সময় লাগলো না। পেছনে ঘুরে একগাল হেসে বলল, আপনাকে সঙ্গ দিতে এলাম। আমার কারো সঙ্গের প্রয়োজন হয় না। নেতা সাহেব, আপনি কি জানেন আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন? একটু থেমে আবার বলল, আগে কথা বেরই হতো না, এখন প্রায় সব কথার উত্তর করেন। তাহিদ হাসে। আজকের হাসিটা বেশ অদ্ভুতই ছিল। বললে, তুমি অনেক চালাক আশিকা মির্জা, ঠিক তোমার চাচার মতো। প্রত্যুত্তরে জবাব এলো, আপনিও। তোমার বাপ চাচার সাথে আমার সাপে নেউলের সম্পর্ক, তবুও আমার কাছে এসে থাকছো, জানের ভয় নেই? আশিকা বুঝলো তাহিদ নেশা করেছে, তবে সে বিষয়ে কিছু না বলে মুচকি হেসে বলল, না, যদি মেরে ফেলি? মেরে ফেলুন, আমি তোমার চোখে ভয় দেখতে চাই মেয়ে। আশিকা ঠোঁট চেপে হাসে। তার কথার টোনের সাথে তাল মিলিয়ে বলে উঠল, আমি আপনার চোখে প্রেম দেখতে চাই ছেলে। এমন সিরিয়াস মুহূর্তে এরকম হাস্যকর কথা পছন্দ হলো না তাহিদের। তাই ভয় দেখাতে আশিকার দিকে এগিয়ে গেল। ভাবলো ভয়ে বোধহয় সে এবার পিছিয়ে যাবে, কিন্তু না, তাকে অবাক করে দিয়ে সেও তার দিকে কয়েক ধাপ এগিয়ে গেল। বিয়ের পর আরশি আজ প্রথম শ্বশুরবাড়ি এসেছে। যদিও ওহি তার সাথে নর্মাল ব্যবহারই করছে, তবুও তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সব কিছুতেই জড়তা কাজ করছে। কই, আগে তো এমন হয়নি কখনো। তার এই ছটফটানি ভাব নজর এড়ায়নি ওহির। আরশি রায়ানের জন্য কফি বানাচ্ছিল। ওহি ধীর পায়ে পাশে এসে দাঁড়ালো। কিছুটা সময় নিয়ে বলল, আরশি মা, তোর কোনো সমস্যা হচ্ছে? আরশি কিছুটা থমথমে গলায় খেয়ে গেল। বুঝতে দিল না, জোরপূর্বক হেসে বলল, কই না তো, কি সমস্যা হবে? মিথ্যা বলছিস। আরশি ছোট ছোট করে তাকালো, মাথা উপর নিচ করে চুপ হয়ে রইল। ওহি চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে আরশিকে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই আগেও আমার কাছে আমার মেয়ে ছিলে, এখনও তাই। শাশুড়ি মনে করে কোনো সংকোচ বোধের প্রয়োজন নেই। হঠাৎ এমন কেন লাগছে আমি নিজেও বুঝতে পারছি না, ছোট ছোট করে উত্তর করল আরশি। ওহি একগাল হেসে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বিয়ের শব্দটা ছোট হলেও এর সারমর্মটা কিন্তু বিশাল। তবে সংসার, দায়িত্ব, কর্তব্য, এটা আলাদা করে হাতে কলমে ধরিয়ে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার বিষয় নয়। মানুষ ধীরে ধীরে একাই শিখে যায়। এখন তোদের নতুন নতুন বিয়ে হয়েছে, এখনই এত চাপ দিস না মাথায়। তুই যেমন ছিলি তেমনই থাক। আমাদের চঞ্চল আরশিটাকেই চাই। তোর আমাদেরকে বাবা মাও বলতে হবে না। আগে যেভাবে ডাকবি সেভাবেই ডাকবি। আমি বা তোর ফুপা কেউ কিন্তু দজ্জাল শ্বশুর শাশুড়ি নয় যে ভেবে চিনতে কথা বলতে হবে। আশি মনটা হালকা হলো।
মস্তিষ্কে হুট করে এসে জড়ো হওয়া দলাগুলো বোধহয় ছাড়লো এখন। স্বস্তির নিঃশ্বাস ফেলে জড়িয়ে ধরে ধরা অবস্থাতেই বলল, তুমি এত ভালো কেন ফুপি? কারণ আমার আশেপাশের মানুষ বেশি ভালো। ও, তুমি তাদের থেকেও বেশি ভালো। ওহি আবার হেসে বলল, তুই কি জানিস রঙ্গন কেন তোকে ছেলের বউ বানানোর জন্য পাগলামি করতো? না তো, কেন? ওই বলতে যাচ্ছিল তখনই রায়ান এসে হাজির। তাদেরকে একসাথে এভাবে ফিসফিস করতে দেখে ভ্রু কুঁচকাল। বলল, মা, বাবা তোমাকে ডাকছে। ওই কোনো প্রশ্ন ছাড়াই চলে গেল। আরশি রেগে গেল, এমন সময় কেউ আসে? একটা গুরুত্বপূর্ণ কথা মিস হয়ে গেল। রায়ান তার রাগান্বিত ফেস দেখে দাঁত বের করে একটা হাসি ক্লোজ আপ দিল। আরশি আরও রেগে চেঁচিয়ে উঠে বলল, রায়ানের বাচ্চা, রায়ান তুই ভালো হবি কি কবে? রায়ান কান চেপে ধরে বিরক্ত নিয়ে তাকালো। মিনিটের মধ্যে রিয়াকশন পাল্টে ফেলল। বেশ সিরিয়াসভাবেই বলল, যেদিন সাপ আর ব্যাঙের মিল হবে অসম্ভব। বলে একটু থেমে আরশি আবার কিছু বলার প্রস্তুতি নিচ্ছিল। তার আগে পেছন থেকে কেউ একজন বলে উঠল, সম্ভব। সাপ নেউলের যদি বিয়ে হতে পারে তবে সাপ আর ব্যাঙের মিলও হতে পারে। কিন্তু কথা এটা না আম্মা, কথা হচ্ছে আপনার বাক্য ভুল হয়। দুজনেই থতমত খেয়ে জানার আগ্রহে রঙ্গনের দিকে তাকিয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রায়ানের বাচ্চা রায়ান নয়, রঙ্গনের বাচ্চা রায়ান। দুজনে ক্যাবলাকান্তের মতো কিছু সময় চেয়ে থেকে জোরপূর্বক একটা হাসি দিয়ে এক এক করে কেটে পড়ল। রঙ্গন এখনও তাকিয়ে আছে। হুট করে পেছন থেকে আয়ান এসে বলল, বাবা, তোমার বোধহয় নাম চেঞ্জ করা উচিত। এমন রাখতে পারো, সিনিয়র রঙ্গন আর জুনিয়র রঙ্গন। রঙ্গন একটা ধমক মেরে বলল, তবে রে। সাথে সাথে দৌড়। তাকে আর কে পায়? দূর থেকে এই দৃশ্য ওহি দেখে মুচকে আসলো, মনে মনে শুকরিয়া আদায় করলো। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ি রাবড়ালে ফসলের ঘুম। ঢেকে রাখি যেমন কুসুম, পাপড়ি রাবড়ালে ফসলের ঘুম। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি। হৃদয় জুড়ে। আশিকা গিটার বাজিয়ে গান গাচ্ছিল আর শান মনোযোগ সহকারে শুনছিল। এগুলো তার রায়ানের থেকে শেখা। তাহিদ বাসায় নেই। রাত ছাড়া তাকে বাসায় দেখা দুষ্কর ব্যাপার স্যাপার। কিন্তু ইদানিং সে বেশ আগেই বাড়ি ফিরে। আজকেও ব্যতিক্রম হলো না। সন্ধ্যার পরপরই বাসায় চলে এসেছে। মিনা শব্দে লক খুলে ভেতরে এলো। রুমের দিকে যাচ্ছিল। আশিকার কণ্ঠ শুনে থেমে গেল। তবে শেষ সময় আশায় কয়েক লাইনের বেশি শুনতে পারল। আশিকার গান তার ভালো লাগলো না। খারাপ ফেস দেখে বোঝা মুশকিল। উঠে যাবে এমন সময় সোফার ওপর পড়ে থাকা ফোনটা বেজে উঠল। তাহিদ হাতে নিয়ে দেখল এটা আশিকার ফোন। ফোনে জলজল করছে শৌখিন নামটা। কারো পায়ের শব্দ। চট করে ফোনটা রেখে দিয়ে সোজা হয়ে বসল। আশিকা ড্রয়িং রুমে এসে আর চোখে একবার তাহিদের দিকে তাকালো, অথচ কিছু বলল না। এক কথায় পাত্তা না দিয়ে ফোনটা হাতে দিয়ে কল রিসিভ করে। হ্যালো,
বলতে বলতে চলে গেল। তাহিদ সেদিকে কিছু সময় দম মেরে তাকিয়ে রইল। সারাক্ষণ তার পেছনে লেগে থাকা মেয়েটা তাকে ইগনোর করে চলে গেল, বিষয়টা মস্তিষ্ক মানল না। আরশি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বের হচ্ছিল। সেই মুহূর্তে রায়ান এলো। তাকে বাহিরের প্রবেশকে দেখে জিজ্ঞেস করলো না কোথায় যাচ্ছে, সরাসরি বলল চলো। আরশি ব্রুকুসকে বলল থাক, যেতে হবে না, একাই যেতে পারবো। আমি কি জিজ্ঞেস করেছি যেতে পারবে কি না? না। তবে সমস্যা কি তোমার? আমি যাব। আমি নিব না। আমি কি তোর কোলে উঠে যেতে চেয়েছি? আরশি মেজে ছাড়ালো। এই লোকের বোধ হয় তার পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই, যত সব। বিড়বিড় করতে করতে বেরিয়ে বলল। রায়ানও পিছু পিছু রওনা দিল। টানা 3 ঘন্টা শপিং করেও ক্লান্তির কোনো রেশ নেই আরশির চেহারায়। অন্যদিকে রায়ানের নাজেহাল অবস্থা। মনে মনে নিজেকে নিজেই গালি দিল, কয়েকটা থাপ্পড় লাগালো। একেই বোধহয় বলে সেধে এসে বাস না। আশি আজ গাড়িও আনতে দেয়নি। রায়ানের 2 হাত ভর্তি ব্যাগ আর আরশির হাতে জাস্ট একটা সাইড ব্যাগ। দুজনেই ফুটপাতের রাস্তা ধরে হেঁটে চলেছে। কারো মুখে আপাতত কোনো কথা নেই। বেশ কিছু পথ আগানোর পরে কথা তুলল রায়ান। বলল, আমায় কি তুই জাস্ট ব্যাগ টানার জন্য নিয়েছিস? নিয়ে আসিনি, তুমি সেধে ব্যাগ টানতে এসেছ। মায়া মানুষ মানেই ঝামেলা। আরশি ভেঙচি কাটল, বলল, আর বেড়া মানুষ মানেই অশান্তি। সে কথা বলতে বলতে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। আশি রাগ করে জোরে জোরে হেঁটে সামনের দিকে এগিয়ে গেল। রায়ান হাতে ব্যাগ থাকায় তার হাঁটতে সমস্যা হচ্ছিল, তাই কিছুতেই আরশির সাথ ধরতে পারছিল না। পেছন থেকে বারবার বলছিল, দাঁড়া দাঁড়া, ভুল হয়ে গেছে। কে শোনে কার কথা? কোনো কথার পাত্তা না দিয়ে বাড়ির রাস্তা না ধরে অন্য রাস্তা ধরল। রায়ান দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো, বলল, এদিকে কোথায় যাচ্ছিস? মরতে। রায়ান হাই তুলল, দাঁত বের করে বলল, মরতে আবার এদিকে যেতে হবে কেন? রাস্তার মাঝে গিয়ে দাঁড়া, তাতেই কাজ হয়ে যাবে। আরশি আরও রেগে গেল। কিছু না বলে চলে যাচ্ছিল। রায়ান যেতে দিল না। হাসতে হাসতে বলল, সরি। আরশি তবুও গম্ভীর রইল, অর্থাৎ তার রাগ কমেনি। তাই রায়ান আবার বলল, কি করলে রাগ কমবে শুনি? দূরে দাঁড়িয়ে থাকা একটা কাপলকে এতক্ষণ যাবৎ দেখছিল আরশি। মেয়েটা বোধহয় কোনো কারণে রাগ করেছে, আর ছেলেটা বারবার কান ধরে সরি বলছে। আরশি হাত দিয়ে রায়ানকে তাদের দিকে দেখালো। রায়ান দেখা মাত্রই নাক ছিটকালো। হাঁটতে হাঁটতে বিরক্ত নিয়ে বলল, আমি কান টানতে হতে পারবো না। মরতে যাবি না? কোথায় যাবি? তো একান্তই তো তোর ব্যাপার। আমি বাড়ি চললাম, বিদায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোট পেছানো হয়েছে। তাহিদের লোকজন এখন প্রচারণা বাদ দিয়ে জনগণের সেবায় নেমেছে। অসহায় লোকজনের হাতে এটা ওটা ধরিয়ে দিয়ে হাজার খানেক করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। আশিকা বসে বসে তাহিদের ত্রাণ দেওয়ার পোস্টগুলোর কমেন্ট দেখছিল। আশ্চর্যের ব্যাপার, একটাও নেগেটিভ কমেন্ট চোখে পড়ল না। কেউ তো আবার এমন প্রশংসা করেছে যে ফেরেশতার সাথেও তুলনা করে ফেলেছে। আশিকা মনে মনে কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে নিল। হুট করে মাথায় একটা শয়তানি বুদ্ধি আসতেই কমেন্ট করে বসলো। লিখেছে, কি নেতা সাহেব, 2000 টাকা খরচ করে 2 লক্ষ ভোট কিনে দিলেন? একেই বলে রাজনীতির মারপ্যাচ, ধরি মাছ না ছুঁই পানি। সাথে সাথে 3কে রিয়াক্ট, হাতে গোনা কয়েকটা হাহা রিয়াক্ট, আর বাকি সব অ্যাংরি রিয়াক্ট। সাথে তো কমেন্টের বন্যা। মিনিট 10 যেতেই 500+ কমেন্টের নোটিফিকেশন এলো। ওমা, ঢুকতে গিয়ে দেখে আর ঢুকতে পারছি না। কিছুক্ষণের মধ্যে ফেসবুকে লাথি মেরে বের করে দিল। আইডি গেছে গা, হয়তো গণহারের রিপোর্ট মেরেছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ভাগ্যিস ফেক আইডি দিয়ে কমেন্ট করেছিল, নইলে শখের আইডিটা আসছে তো। এসব ভাবতে ভাবতেই শানের কাছে যাচ্ছিল। তাহিদের রুমের সামনে এসে পাটা থেমে গেল। এদিক ওদিকে কাউকে না দেখে চট করে রুমে ঢুকে দরজা লক করে দিল। তাহিদ সম্পর্কে তার প্রচণ্ড কৌতূহল, অথচ তার সম্পর্কে যে সে তেমন কিছুই জানে না।
কিছু একটা ভেবে সারা রুম তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে দিল। পড়ার টেবিল ব্যতীত সব জায়গায় খোঁজা শেষ, তবুও তেমন কিছু পেল না। হায় হতাশ করতে করতে গিয়ে টেবিলে বসলো। সাথে সাথে চোখ গেল কালো রঙের একটা মোটা কাঠের ডায়েরি দিকে। হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে আশিকার মনে হলো একটা আগেও কোথাও একটা সে দেখেছে, তবে মনে করতে পারলো না। ডায়েরির লক, তবে চাবিটাও পাশেই ছিল। হয়তো তাড়াহুড়াতে এখানে রেখে চলে গেছে। আবার এমনও হতে পারে এখানেই থাকে। যেহেতু তার রুমে কেউ আসার অনুমতি নেই, তাই এমনটা করা অস্বাভাবিক কিছু নয়। এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে ডায়েরি খুলতে শুরু করলো। আবার কিছু একটা মনে করে থেমেও গেল। না, এখানে বসে এত মোটা ডায়েরি শেষ করা সম্ভব নয়। তাই নিয়ে যাবে বলে মনস্থির করলো। যেই না উঠতে যাবে, দরজা নকের শব্দ শুনে পিলে চমকে গেল। ধীরে ধীরে শব্দের গতি বাড়ছে। আশিকা ওড়না নিয়ে সুন্দর করে ডায়েরিটা লুকিয়ে ফেলল। এটা সে কিছুতেই আজ রেখে যাবে না। শুকনো ঢোক গিলে উঠে গেল। 10 ধাপের রাস্তা সে 20 ধাপে এলো। লম্বা একটা শ্বাস টেনে মনে মনে নিজেকে বুঝ দিল, যা হবে দেখা যাবে। ভয় কি একটু কমলো না বোধহয়। আর সময় অপচয় করলো না। ভয়ে ভয়ে দৌড়াদৌড়ি পড়তে পড়তে গিয়ে দরজা লক খুলে দেখলো